আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আজকে আমরা আরও একটি ভূতের গল্প আপনাদের সামনে নিয়ে আসছি। চলুন শুরু করা যাক আজকের গল্পটি। আজকের গল্পটির নাম আমার একটা রাত। এক প্রকার দমকা বাতাসের মতোই আমার নাক দিয়ে নিঃশ্বাস বেরিয়ে এলো। মনে হলো কেউ যেন আমার শ্বাস নালীটাকে সকল শক্তি দিয়ে এতক্ষণ চেপে ধরে রেখেছিল। তারপর হয়তো আমার করুণ পরিস্থিতি দেখেই আমাকে দয়া করে রেহাই দিয়েছে। আমি জোরে জোরে শ্বাস টানতে লাগলাম। মধ্যে মধ্যে বার কয়েক ভেসেও উঠলাম। নিঃশ্বাস প্রকাশ একটু স্বাভাবিক হতেই আমি আস্তে আস্তে চোখ খুললাম, কিন্তু প্রথমবারের কিছুই দেখতে পেলাম না। ভীষণ ঝাপসা লাগছিল। প্রাণপণে কয়েকবার চোখের পাতা ফেলতেই আমার দৃষ্টি সামান্য পরিষ্কার হলো। দেখলাম আমার চোখের থেকে বেশ খানিকটা দূরে একটা আলো জ্বলছে আর নিভছে। প্রথমে বুঝতে পারলাম না, পরে একটু ভালো করে লক্ষ্য করতে বুঝলাম সেটা একটা ল্যাম্পপোস্টের আলো। কিন্তু বুঝতে পারলাম না আমি কোথায়। বহুদূর থেকে লরি বা বাস জাতীয় কিছু একটা চলে যাওয়ার আওয়াজ বেশ কয়েকবার কানে ভেসে উঠল। চারদিকে প্রচণ্ড বাতাস বইছে, জলের কলনা তো শুনতে পেলাম। কোথা থেকে একটা লঞ্চের ভেপুও বেজে উঠল। আমি মনে মনে ভাবতে লাগলাম আমি কোথায় আছি। মনে করার চেষ্টাও করলাম, কিন্তু মাথার মধ্যে কি ভীষণ যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে মাথার সমস্ত শিরাগুলো বোধহয় এক্ষুনি সব ছিঁড়ে যাবে। আমি ওঠার চেষ্টাও করলাম, কিন্তু পারলাম না। সারা শরীরে অসহ্য যন্ত্রণা করছে। যন্ত্রণা যেন আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে অসাড় করে দিয়েছে। তারা কেউই যেন আমার নিয়ন্ত্রণে নেই। আমি অসহায়ের মতো পড়ে আছি। এইভাবে কিছুক্ষণ পড়ে থাকার পর আমি স্থির করলাম, না, আর পড়ে থাকলে চলবে না। যেভাবেই হোক আমাকে উঠতে হবে। শরীরের সমগ্র বল প্রয়োগ করে বাঁ হাতের কনুইয়ের উপর ভর দিয়ে আস্তে আস্তে ওঠার চেষ্টা করলাম। যন্ত্রণায় আমার কান্না পেয়ে গেল, তবু আমি হার মানলাম না। আস্তে আস্তে উঠে বসলাম। দেখলাম আমি একটা পিচের রাস্তার উপর শুয়েছিলাম এতক্ষণ। আমার ভীষণ অবাক লাগলো, আমি এখানে এলাম কি করে। আমার কোনো কিছুই মনে পড়ছে না। আমি আমার ডান দিকের ল্যাম্পপোস্টার গা ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। মাথার যন্ত্রণায় আমি ঠিক মতো দাঁড়াতে পারছিলাম না। মাথাটা এত ভার লাগছে যেন মনে হচ্ছে এক্ষুনি আবার পড়ে যাব। কিন্তু হার মানলে চলবে না। যেভাবেই হোক আমাকে বাড়ি পৌঁছাতেই হবে। উঠে দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখলাম। বুঝতে পারছিলাম না কোন দিকটাতে যাব। রাস্তাঘাট ফাঁকা, মানুষ তো দুরন্ত একটা নেড়ি কুকুরও চোখে পড়ছে না। আমার বাঁ দিকে একটা রেল লাইন চোখে পড়ল, আর তার ধারেই একটা বিরাট বড় গুদাম। রেললাইনের এই ধারে কয়েকটা বড় বড় লরি ও 407 গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমার ডান দিকে আগাছার জঙ্গল, তার গা ঘেঁষেই শান্তভাবে গঙ্গা নদী বইছে। পাড়ে দুটো নৌকা বাঁধা আছে দেখলাম। আমি ঠিক করলাম সামনের দিকে এগোবো। তখন কত রাত হয়েছে জানি না। হাত ঘড়িটার দিকে তাকাতেই দেখলাম সেটা রাত 10টা বেজে অকেজো হয়ে পড়ে আছে। ঘড়ির কাজটাও ভেঙে চৌচির। আর কিছু না ভেবে আমার সমস্ত যন্ত্রণাকে উপেক্ষা করে ধীরে ধীরে এগিয়ে চললাম। কিছুটা এগোতেই বেশ সেকেলেই গুচ্ছের একটা মন্দির চোখে পড়ল। মন্দিরটার কাছে আসতেই দেখলাম সেটার ফটক বন্ধ, তবে তার সামনে একটা বেশ লম্বা সরু আকারের গাছ দেখতে পেলাম। গাছটার নিচের দিকে বেশ কিছুটা বাদিয়ে একটা বেদির মতন বানানো। তারই উপরে একটি কালো রঙের পাথর রাখা। পাথরটার চারদিকে ধূপ কাঠির অবশিষ্টাংশ ও ফুল ছড়ানো দেখে বুঝলাম সেটাকে নিত্যদিন পূজা করা হয়। মন্দিরটাকে রেখে আরও কিছুটা পথ এগোতেই একটা ঘাট দেখতে পেলাম। সেখানে একটা পোস্টের আলোতে দেখলাম ঘাটটা বেশ পুরনো। জায়গায় জায়গায় সিমেন্ট ঘষে ভেতরে ইটগুলো দেখা যাচ্ছে। আরও কিছুটা এগোতেই ওই ঘাটের সিঁড়িতে কতগুলো মূর্তিকে বসে থাকতে দেখলাম। তাদের দেখে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম হয়তো এরা স্থানীয় বাসিন্দা, যদি তাদের থেকে কোনো রকম সাহায্য পাওয়া যায়। এই আশা নিয়ে আমি দ্রুত পথে ঘাটটির দিকে এগোতে লাগলাম। এই যে শুনছেন বলে ঘাটটির সামনে থেকেই আমার কথা আর পা দুটোই থমকে গেল। আমি হতবাগের মতো শূন্য ঘাটটির দিকে তাকিয়ে রইলাম।
কোথায় সেই মূর্তিগুলো? সেখানে কেউ ছিল না, যেন তারা আমাকে দেখতে দেখতে পেয়ে শূন্যে লুকিয়ে পড়েছে। আমি বিস্ময় ও আতঙ্কে ধীরে ধীরে একটা সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। কয়েক ধাপ সিঁড়ি নামতেই আমি হতাশ হয়ে সিঁড়িতেই বসে পড়লাম। এই ঘটনার পর আমার ক্লান্তি যেন দ্বিগুণ হয়ে বেড়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ বসে রইলাম। কিরে, অন্দিক তো না? হঠাৎ একটা প্রশ্ন শুনে পেছন ফিরে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। দেখলাম অন্বেষা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তবে ওই রকম অবস্থায় অন্বেষাকে পেয়ে আমি সত্যি বুকে প্রাণ ফিরে পেলাম। অনিশা হলো আমার কলেজ জীবনের বান্ধবী। আমরা একই কলেজে পড়তাম, একসাথে ঘোরাফেরা, কলেজ যাওয়া, পড়তে যাওয়া আর আরও কত কি। ওর সাথে বন্ধুত্বটা এতটাই প্রগাঢ় ছিল যে একদিন সমস্ত বন্ধুত্বকে উপেক্ষা করে অনিশাকে গোপনে গোপনে ভালোবেসে ফেলি। কিন্তু আমার দুর্ভাগ্য যে এই যে ওকে কোনোদিনও সে কথা বলতে পারেনি, এই ভয়ে যদি বন্ধুত্বের সম্পর্কটাই ভেঙে যায়। তারপর কলেজের থার্ড ইয়ারের একদম শেষের দিকে অনিশা ইন্দ্র নামের একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। তার কয়েকদিন পর কলেজও শেষ হয়ে গেল। অন্যান্য বন্ধুদের মতোই অনিশাও সম্পর্কের বাঁধন থেকে হারিয়ে যেতে শুরু করলো। সত্যি বলতে কলেজ পাশ করার পর আমিও ব্যক্তিগতভাবে জীবন ব্যস্ত হয়ে পড়েছিলাম। কর্মসূত্রে আমেরিকা চলে যায়। এমন করে আরও 4 বছর কেটে গেল। আর এই 4 বছর পর আজ এই রাতে একটি নাম না জানা জায়গায় নির্গুম গঙ্গার ঘাটে ওর সাথে আমার আবার দেখা। অনিশাকে প্রথমে দেখে অদ্ভুতই লাগছিল, কেমন যেন হয়ে গেছে দেখতে, ভীষণ রোগা দেখাচ্ছে আগের তুলনায়। কিন্তু যে জিনিসটা আমার সব থেকে বেশি বিস্মিত করছে তা হলো ওর সাজ পোশাক। অনিশা একটা লাল রঙের বেনারসি শাড়ি পরে আছে, মাথায় সোনার চূড়া, এছাড়া গলায় সোনার হার, হাতে সোনার চুড়ি, মাথার মাঝখান বরাবর সোনার টিকলি, নাকে নথ ইত্যাদি ইত্যাদি দেখে মনে হচ্ছে যেন ও বিয়ে করতে যাচ্ছে। আমি ওর দিকে বোকার মতো হা করে তাকিয়ে আছি। দেখেই হয়তো ও বলল, কিরে, চিনতে পারছিস আমায়? আমি একটু ইতস্তত করে বললাম, না মানে তোকে এখানে এইভাবে দেখব তা আমি একেবারেই আশা করিনি। অনেশও একটু গম্ভীরভাবে বলল, আমিও। এই বলেও আস্তে করে আমারই পাশের সিঁড়ির ধাপটাকে এসে বসে পড়ল। আমি বেশ উদ্বিগ্ন হয়ে বললাম, কিরে, তুই এখানে কি করছিস? সে বলল, তুই যা করছিস আমিও তাই করছি। কথাটা বেশ মজা করেই বলল অনিশা। মানে? সত্যি বলতে আমি নিজেও জানি না যে আমি এখানে কি করছি, কি করে এলাম, কিচ্ছু জানি না। আমি কিছুতেই মনে করতে পারছি না। যখন আমার জ্ঞান ফিরল আমি দেখলাম ওই দিকটাতে রাস্তার উপর শুয়ে আছি বলে আমি যেদিক থেকে এসেছি সেদিকের আঙ্গুল তুলে দেখালাম। অনিশা মৃদু হেসে বলল, তুই এখনও সেই হাদার মাটাই আছিস। আমেরিকাতে গেছিস ঠিকই, কিন্তু ওখানকার সাহেবরা তোকে এতটুকু পাল্টাতে পারেনি। হাদারাম কেন বলতো? ও, তুই ঠিক পরে জানতে পারবি। আচ্ছা, সিগারেট হবে রে তোর কাছে? হ্যাঁ, থাকার তো কথা, দাঁড়া বলে আমি আমার প্যান্টের পকেটের ভিতর হাতড়াতে লাগলাম। বেশিক্ষণ লাগলো না, প্যান্টের পকেট থেকে একটা সাদা ধবধবে সিগারেট প্যাকেট বেরিয়ে এলো। প্যাকেটটা কোনো কারণে ধুমড়ে মুচড়ে গিয়েছে বটে, কিন্তু একটা সিগারেট তখনও অক্ষত রয়ে আছে। সিগারেটের প্যাকেটটা আমি অনিশাকে দিকে এগিয়ে দিলাম। ও একটা সিগারেট নিল, তারপর আমিও একটা নিয়ে দেশলাই জ্বালিয়ে আমার আর ওর সিগারেটটাতে অগ্নিসংযোগ করলাম। সিগারেট প্রথম টান দিয়েই ধোঁয়া ছাড়তে ছাড়তে অনিশা বলল, কেমন আছিস আনন্দ? আমিও ধোঁয়া ছাড়তে ছাড়তে বললাম, ভালো আছি, তুই কেমন আছিস? এতক্ষণ ভালো ছিলাম, তবে তোকে পেয়ে গেলাম, এখন কিন্তু বেশ ভালো আছি। অনিশার গলায় ঘোতঘোত সুর, তুই কিন্তু এখনও পাল্টাসনি, সেই আগের মতোই চ্যাবলাস। একটা দীর্ঘশ্বাস ফেলে অনিশা বলল, এই বালের জীবনে যখন চ্যাবলিয়ে আসলাম আর এখন কেন নয়? ব্যাপার কি জানিস, তোর তো মানুষের মন সব অবস্থাতে একই রকম থাকে। বেশ অবাক হয়ে বললাম, ওরে বাবারে, তুই তো দেখছিস দার্শনিকও হয়ে গেছিস। আমরা দুজনেই হেসে উঠলাম। ও হাসি থামিয়ে বলল, তুইও হবি, দাঁড়া, আগে নিজের স্থান কাল নিজেকে বুঝতে দে। সত্যি বলতে আজ অনিশাকে বেশ বুদ্ধিদীপ্ত বলেই মনে হচ্ছে, তবে ওর কোনো কথারই তল খুঁজে পাচ্ছিলাম না।
ওর এই হেয়ালিফোনা কথাগুলি বড্ড অস্বস্তিতে ফেলেছিল আমাকে। তাই প্রসঙ্গ পাল্টানোর জন্য ওকে একটা সহজ সরল প্রশ্ন করে বসলাম, একটা কথা বলতো, তুই এত রাতে এই বিয়ের সাজ নিয়ে এমনভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস কেন? সিগারেট শেষ একটা লম্বা টান দিয়ে অনিশা বলল, কারণ বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছি তাই। আমি বললাম কেন? ও সিগারেটটাকে যথাসম্ভব দূরে ছেড়ে ফেলে বলল, বলছি তার আগে ওর তো এখানে বসে থাকতে বড্ড বিরক্ত লাগছে। বলে ও উঠে পড়ল, চল হাঁটতে হাঁটতে বলছি। অনিশা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে শুরু করলো। আমি বললাম, না রে, আমি পারবো না। ও কিছুটা উঠে গিয়ে পেছন ফিরে বলল, কেন, কি হয়েছে? বলে ও আবার নিচের দিকে নামতে শুরু করলো। শরীরে ভীষণ ব্যথা করছে রে, আমি আর চলতে পারছি না, বিশ্বাস কর। এই শুনেও একটু দুষ্টুমির হাসি হেসে বলল, কই দেখি কোথায় ব্যথা করছে? এই বলে আমার একটা হাত ধরে হ্যাঁচকা টান মারতেই আমি সম্মোহিতের মতো উঠে পড়লাম। মনে হলো যেন আমার সকল ব্যথা যন্ত্রণা সব কিছু বাতাসে উড়ে গেছে। মনে মনে বেশ বিস্মিত হলাম, কিন্তু পর মুহূর্তেই আমার গাটা শিউর উঠল, কারণ যখন অন্বেষা আমার হাতটা ধরেছিল আমি স্পষ্ট অনুভব করেছিলাম ওর হাতটা ভীষণ ঠান্ডা। কিন্তু কেন? আমি ওকে প্রশ্ন করতে যাব, কিন্তু কোথায়ও দেখলাম ও ঘাটের একদম উপরের সিঁড়িতে দাঁড়িয়ে আমাকে হাত টানে দিচ্ছে। কিরে আয়। আমি কোনো কথা না বলে উপরের দিকে উঠতে লাগলাম। ঘাট থেকেই উঠে আবার বাঁ দিকে বরাবর হাঁটা শুরু করলাম। অনিশা একটু আগে আগে হাঁটছে আর কি যেন একটা গান গুনগুন করছে। কী গান সেটা ঠিক বুঝতে পারলাম না। বললাম, কিরে শুনছিস? প্রথমটায় ও কোনো উত্তর দিল না, এমনকি ঘুরেও তাকালো না। মনে হলো যেন ও আমাকে শুনতেই পায়নি। আমি আরেকটু জোরে ডাক দিলাম, এই অনিশা, কিরে কোথায় যাচ্ছিস তুই? এবারও থমকে দাঁড়িয়ে পিছনে ঘুরে তাকালো, বলল, কোথাও না। মনে আছে কলেজে পড়ার সময় আমরা মাঝে মাঝে এখানে চলে আসতাম, কত সিগারেট খেয়েছি বল এই গঙ্গার ধারে। আমি একটু মনে করার চেষ্টা করলাম। কিছুক্ষণ বৃথা চেষ্টার পর বললাম, উফ, কিছু মনে পড়ছে না আমার। কোথায় বলতো এটা? বুদ্ধু, এটা শোভাবাজার গঙ্গার ঘাট। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমরা এখন পাশাপাশি হেঁটে চলেছি, দুজনেই চুপচাপ। লক্ষ্য করলাম ওর মুখের ভাব, কথা বলার ভঙ্গি সব কিছুই কেমন যেন পাল্টে গেছে। গম্ভীর্যের দাপড়ে সেখানে আর কোন রসিকতা নেই। ও বলল, কিছু বলছিস না যে? আমি বললাম, না কিছু না, তোর কথাগুলো শুনছি। পাগল একটা। আচ্ছা মনে আছে ওই মদ খাওয়ার কথা? আমি হেসে বললাম, মনে আবার থাকবে না কেন? তোর যে সেদিন কি শখ হয়েছিল কে জানে। বায়না ধরলি গঙ্গার ধারে বসে মদ খাবি। তবে মানতেই হবে তুই আমার জন্য সেদিন খুব কষ্ট করেছিলি। অত রাত্রে তুই মদ জোগাড় করে আমাকে নিয়ে এখানে এসেছিলি, কিন্তু হাই তোর কপালে আর সুখ সইল না। আমি হেসে উঠলাম। আমার হাতে একটা মৃদু চাটি মেরে বলল, মোটেও না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কে জানতো যে ঠিক ওই সময় পুলিশ ওখানেই রেড করবে। আমি আবার হাসতে শুরু করলাম। মানতেই হবে তখন তোর মুখটা দেখার মতন হয়েছিল, একটু হলে তো প্রায় কেঁদেই ফেলেছিলি। অনিশা একটু লজ্জা পেয়ে বলল, যা, মোটেও না। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ রে, সেই দিনগুলো কি আর কোনোদিনও ফিরবে না? ফিরতে তো বটেই, তবে স্মৃতির হাত ধরে যেমন এখন ফিরছে। তারপর কিছুক্ষণ আবার চুপচাপ হাঁটলাম। সেই রাত্রের নিঃশব্দতাকে ভেঙে অনিশাই কথা বলল, সেদিন যা জানতে পারিনি আজ তা জানতে পেরেছি। কি জানতে পেরেছিস? বললাম, না তুই একটা হাদারাম, তোর দ্বারা কিচ্ছু হবে না। আমি আবার কি করলাম? একবার তো মুখ ফুটে বলতে পারতিস আমায়, তাহলে আজকের দিনটা এমন হতো না। কি বলতাম? তোর সেই না বলা কথাগুলো, যেগুলো তুই আমার জন্য মনে মনে তুলে রেখেছিলি। অনিশার এই কথাগুলো শুনে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। ও জানলো কি করে? আমি ওই কথাগুলো তো কাউকেই বলিনি। ও বলল, কি হলো রে, দাঁড়িয়ে গেলি কেন? এই বলেও আমার হাত ধরে আবার চলতে শুরু করলো। বলল, নিশ্চয়ই ভাবছি যে আমি কি করে জানলাম। আমি শুধু উপন্যাস মাথা নাড়ালাম। ও বলল, সেটাও পরে জানতে পারবি। আমি এবারও ওর মাথার কথার মানে বুঝতে পারলাম না, শুধু হাঁটতে লাগলাম। গঙ্গার শীতল বাতাস যেন আজ আমাদের এক অনন্য জায়গায়, এক অন্য জগতে নিয়ে চলে গিয়েছিল।
তবু একটা অস্বস্তির বারবার আমার মনকে বিচলিত করছিল। অনিশার ওই ঠান্ডা হাতের স্পর্শ। আমি আর থাকতে না পেরে বলে ফেললাম, হ্যাঁ রে, তোর হাতটা এত ঠান্ডা কেন রে? আমার হাতটা ছেড়ে আবারও রসিকতা শুরু করলো। জানিস না যে মরা মানুষদের হাত ঠান্ডা হয়? এবার সত্যি ওর ওই ধরনের রসিকতায় বিরক্ত হলাম। বললাম, জাস্ট স্টপ ইট ইয়ার। সব সময় ইয়ার কি ভালো লাগে না। তবে ও কিন্তু কিছুই বলল না। পরে মনে হলো বোধহয় রাগ করেছে। সত্যি আমার এমন করে বলাটা ঠিক হয়নি। আমি একটু নরম সুরে বললাম, হ্যাঁ রে, রাগ করলি নাকি? অনিশা আমার থেকে একটু দূরেই হাঁটছিল। আমার কথা শুনে পেছন ফিরে বলল, না রে, রাগ করব কেন? আমি বললাম, ওই যে অমন করে বললাম বলে। অনিশা বলল, দূর পাগল, এর জন্য আবার কেউ রাগ করে নাকি? কথাটা শুনে আমি একটু মুচকি হাসলাম। তারপর আবার নিঃশব্দ। ও আর আমি পাশাপাশি চুপচাপ হেঁটে যাচ্ছি। গঙ্গার ফুরফুরে হাওয়া ক্রমাগত মনটাকে হালকা করে তুলছে। আমি আমার কনুইতে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। অনিশা আমার কনুইটা শক্ত করে চেপে ধরেছে। আমি একবার তাকালাম ওর দিকে, দেখলাম ও অন্যদিকে তাকিয়ে আছে। আমিও চুপচাপ হাঁটতে লাগলাম। একটা মুচকি হাসি যেন নিজের থেকেই আমার মুখে ফুটে উঠল। মনে হতে লাগলো এটা যেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অনুভূতি। গঙ্গার জলের পাড়ে আজরে পড়ার শব্দ, হাওয়ার শনশন আওয়াজ, আর তার মধ্যে লুকিয়ে থাকা নিস্তব্ধতা বেশ মধুর মনে হলো। একটু একঘেয়েমি লাগছিল, তাই বললাম, বললি না তো? ও বলল, কি? আমি বললাম, এমনভাবে বিয়ের কোণে সেজে কেন ঘুরে বেড়াচ্ছিলি? একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে অনিশা বলল, জানিস তো ইন্দ্রর সাথে আমার সম্পর্কের ব্যাপারটা। এমনভাবে বিয়ের কোণে সেজে কেন ঘুরে বেড়াচ্ছিল? একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে অনিশা বলল, জানিস তো ইন্দ্রর সাথে আমার সম্পর্কের ব্যাপারটা। আমি বললাম, জানি তো, কিন্তু আমার বাড়ির লোক, বিশেষ করে বাবা, একদম রাজি ছিল না। আমি বললাম, কেন? ছেলেটা তো ভালোই ছিল। সে বলল, ভালো ছিল, তবে আমাদের মতো তো আর বড়লোক ছিল না। বাবা বলল, ওকে বিয়ে করলে নাকি সমাজে বাবার মুখ থাকবে না। তাই বাবা আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়ার শুরু করলো। আমার ফোন কেড়ে নিল, এমনকি আমার বাড়ি থেকে বেরোনোর পর্যন্ত বন্ধ করে দিল। অনিশা কান্নায় ভেঙে পড়েছে। ততক্ষণে আমি কিছুই বলতে পারলাম না, খালি ওর কাঁধে একটা হাত রাখলাম। ও চোখ মুছতে মুছতে বলল, একদিন হঠাৎ শুনলাম কোনো এক নামকরা ব্যবসায়ীর ছেলের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি সেটা মানতে পারলাম না। ব্যাস ঠিক করলাম যে যেভাবেই হোক এই বিয়ে করব না। অনেক চেষ্টা করলাম, মাকে অনেকবার বোঝালাম, কিন্তু মাও বাবার জেদের কাছে হার মেনে নিল। আমি নিজেকে শক্ত করলাম, ঠিক করলাম পালাবো বাড়ি ছেড়ে। এইটুকুই বলে অনিশা থামলো। আমি বললাম, আজকেই তোর বিয়ে ছিল নাকি? অনিশা মুখে কিছু বলল না, খালি উপর নিচ মাথা দোলালো। আমি হো হো করে হেসে উঠলাম। বললাম, তাই তো, তুই বাড়ি থেকে পালিয়ে এই রাতে বিরাতে কীভাবে একা একা ঘুরে বেড়াচ্ছিস? ও বলল, তাহলে তুই ইন্দ্রর কাছে গেলি না কেন? ওর কাছে যাব বলেই তো বেরিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য, আমি চেয়েও যেতে পারলাম না। আমি বললাম, কেন? ও বলল, ওই যে সামনের 5 মাথার মোড়টা, ওখানে যত কেলেঙ্কারি ঘটল। কেলেঙ্কারি? কিসের কেলেঙ্কারি? ও বলল, কি জানিস তো, আমি বাড়ি থেকে পালিয়ে দিশেহারার মতন ছুটছিলাম। কোনো দিক ধ্যান ছিল না আমার। ভেবেছিলাম 5 মাথার মোড় থেকে কোনো একটা ট্যাক্সি নিয়ে ইন্দ্রর বাড়ি রওনা দেব। আমি বললাম, তারপর? ও বলল, 5 মাথার মোড়ে আসতেই অনেকটা দূরে একটা ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে দেখি। আমি দূরের থেকেই তার স্তরে ট্যাক্সি ট্যাক্সি বলে চিৎকার করতে করতে ছুটে যেতে থাকি। তখন আমার মনের অবস্থা এমন যে আশপাশ সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না। ট্রাফিক সিগন্যালের দিকে খেয়াল না করে ঊর্ধ্বস্বরে দৌড়াতে থাকি। হঠাৎ আমার সম্বিত ফেরে একটা আওয়াজে, একটা ট্রাকের আওয়াজ। আমি বাঁ দিকে তাকিয়ে দেখি একটা বিরাট বড় ট্রাক আমার দিকে ধেয়ে আসছে। ট্রাক ড্রাইভারটি বারংবার হর্ন দিয়ে যাচ্ছে, কিন্তু ওই রকম পরিস্থিতিতে কী করব কিছুই বুঝে ওঠার আগে ট্রাকের জোরালো আলোয় আমার চোখ ধা দিয়ে গেল। আমি উত্তেজিত হয়ে অনিশার হাতটা চেপে ধরে বললাম, তারপর কি হলো? অনিশা আস্তে আস্তে আমার চোখের দিকে তাকালো। স্পষ্ট লক্ষ্য করলাম ওর চোখের মণি দুটো কেমন লালচে হয়ে গেছে। মনে হচ্ছে সেখানে যেন এক্ষুনি অগ্নিফুলসিংহের
সঞ্চার হবে। ও আমার হাতটা ছাড়িয়ে কিছুটা পিছিয়ে দাঁড়ালো, বলল, তারপর আর কি, সব শেষ হয়ে গেল। ট্রাকটা আমাকে ফেঁসে দিয়ে চলে গেল। অনিশার এই রসিকতাটা শুনে আমার ভীষণ রাগ হলো। দেখ অনিশা, অনেক বাকি কথাগুলো আমার গলায় আটকে গেল, কারণ আমার সামনে এখন যে দাঁড়িয়ে আছে সে আর সেই অনিশা নয় যাকে আমি চিনি, যার সাথে এই কিছুক্ষণ আগেও স্বচ্ছন্দে হেঁটে এসেছি, কথা বলেছি। তার জায়গায় সেখানে এখন একতাল মাংসপিণ্ড। তার সারা শরীর বেয়ে অজরে রক্ত পড়ছে। মনে হচ্ছে কেউ যেন সেই শরীরটাকে মনের সুখে ভারী কিছু দিয়ে পিষে দিয়েছে। আমার হাত পা অবশ হতে শুরু করলো। হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য যেন থেমে গেল। সেই অচেনা অনিশ্বার শরীরটা তখন আস্তে আস্তে শূন্যের ভাসতে শুরু করলো। কানে এলো এক তীব্র পৈশাচিক হাসি। নিজের অজান্তেই আমার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। নিজের অজান্তেই আমার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। আমি দিক বিদিক শূন্য হয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। কোনো দিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি কিচ্ছু জানি না। দৌড়াতে দৌড়াতে শুনতে পেলাম অনিশা বলছে, ওরে পালাচ্ছিস কেন, তুইও তো। বাকিটা শুনতে পাইনি। প্রাণপণে ছুটতে ছুটতে সেই 5 মাথার মোড়টার সামনে এসে পৌঁছালাম। রাস্তার ঘাট একদম ফাঁকা। দূরে কোথাও কতগুলো কুকুর ডেকে উঠল। মাঝে মাঝে মেইন রাস্তাটা দিয়ে বড় মাল বোঝাই লরি ছুটে যাচ্ছে। আমি ফুটপাতের ধারে রেলিংটা ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। মনে মনে ভাবতে লাগলাম, যেভাবেই হোক আজ বাড়ি পৌঁছাতেই হবে। হয়তো বাড়িতে গেলেই জানতে পারবো এখানে কি করে এলাম। এই ভেবে আমি রেলিংটা দূরে হাঁটতে লাগলাম। ফুটপাতের উপর কয়েকজন ভিখিরি শুয়ে আছে। তাদেরকে পাশ কাটিয়ে সামনে চলতে লাগলাম। কিছু দূর যেতেই আমি আবার দাঁড়িয়ে পড়লাম, কারণ শরীরের ভেতরে আবার কষ্ট হচ্ছে। আবার মাথার পেছনে সারা শরীরে অসহ্য যন্ত্রণা করছে। সেই যন্ত্রণায় আমি আবার কাতর হয়ে পড়ছি। রেলিংটা ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে কোকাতে লাগলাম, বাবু আপনি ঠিক আছেন? শরীর খারাপ লাগছে নাকি? একটা ফ্যাসফ্যাসে গলা শুনে চমকে সামনের দিকে তাকালাম। দেখলাম একটু হলুদ রঙের অ্যাম্বাসেডর আমার সামনে দাঁড়িয়ে আছে। তারই ভেতর থেকে একটি অদ্ভুত মুখমণ্ডল বিশিষ্ট লোক আমার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রথমবারের লোকটির মুখখানি দেখলে ঈষৎ ভয় হয়। মুখটা ভীষণভাবে শুকনো, অনেকদিন না খেয়ে থাকলে যেমন হয় কতটা তেমন। চোখ দুটো কোটরের মধ্যে ঢোকানো, গাল দুটো ভেঙে ভিতরের দিকে ঢুকে আছে। মাথায় চুল দাড়ি কাঁচা পাকা সমানভাবে ছাটা। বয়স আন্দাজ করা খুব কঠিন, 50ও হতে পারে, আবার 40ও। যেন মনে হয় কঙ্কালের মতো উপর কেউ বোধহয় চামড়ার প্রলেপ লাগিয়ে ছেড়ে দিয়েছে, কারণ লোকটির মুখখানি এতটাই শীর্ণ যে তার চামড়ার নিচের খুলিটাকে সহজে অনুমান করা যায়। কিন্তু গাড়িটা এলোই বা কোথা থেকে? আমি তো কোনো গাড়ির আওয়াজ শুনিনি। যাই হোক, এসব ভাবার এখন সময় নেই। এরকম একটা পরিস্থিতিতে একটা রিক্সা পেলেও খুব একটা মন্দ হতো না, কিন্তু এটা তো একটা আস্ত অ্যাম্বাসেডর। সেই মুহূর্তে আমার কাছে সেটা হাতে স্বর্গ পাওয়ার ছাড়া আর কিছুই না। তাই ভগবানকে মনে মনে ধন্যবাদ দিয়ে বললাম, হ্যাঁ দাদা, ভীষণ বিপদে পড়েছি, দয়া করে আপনি যদি আমাকে আমার বাড়ির অবধি পৌঁছিয়ে দেন। লোকটি একবার জিভ কেটে হেসে হেসে বলল, বাবু এসব আপনি কি বলছেন? দয়া বলবেন না, এটা তো আমার কর্তব্য। আসুন উঠে পড়ুন গাড়িতে। আমি অনেক ধন্যবাদ বলে কোনোরকম কষ্টে সৃষ্টে গাড়ির পিছনের দরজাটা খুলে ভেতরে গিয়ে বসলাম। দরজা সজোরে বন্ধ করে নরম গদিটার উপর একটু হেলান দিয়ে বসতে অনুভব করলাম গাড়ির ভেতরটা ভীষণ ঠান্ডা। মনে হচ্ছে এ যেন এসি চলছে, কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করলাম গাড়িটার সামনে কোনো এসির ব্যবস্থা নেই, আর চারদিকের দরজায় কাঁচগুলো নামানো। বাইরেও এত ঠান্ডা নেই। ঠান্ডা হওয়ার গাড়ির ভেতর ঢুকবে, মনের ভেতরটা ভীষণ খচখচ করতে লাগলো, কিন্তু সেই সব ভাবার সময় নেই। গাড়ির ভেতরে ঠান্ডা না গরম সেই সব চুলোই যাক, আমার বাড়ি পৌঁছানোর খুব জরুরি। এই মুহূর্তে লোকটি বলল, বাবু কোথায় যাবেন? আমি বললাম, আচ্ছা, বলে লোকটি গাড়ি চালানো শুরু করলো। শান্ত কলকাতার রাতটাকে গাড়ির জানালা দিয়ে দেখতে বেশ ভালোই লাগছিল। একটু আগেই ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনা আমার মন থেকে কখন যেন মুছে গেল। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলোগুলো আমার মুখের উপর পড়ে সরে যেতে লাগলো। আস্তে আস্তে চোখ ভারী হয়ে গেল। ঘুমাবার আগে বেশ কয়েকবার
লরির পাশ কাটিয়ে চলে যাওয়ার আওয়াজও শুনতে পেলাম। ততক্ষণ পর জানি না আমার ঘুম ভাঙলো একটা ভয়ানক স্বপ্ন দেখে। স্বপ্নে আবার অনিশার সেই ভয়াবহ বিকৃত রূপটাকে দেখতে পেয়েছি। স্বপ্নের মধ্যেও সেই একই রকমভাবে পৈশাসিক হাসি হাসছিল। চোখ খুলতেই বুঝলাম আমার সারা শরীরের ঘামে ভিজে গেছে। হাতের তেলো দিয়ে কোনো রকমের কপালটা মুছে পাশে জানালা দিয়ে বাইরে তাকাতেই মনে মনে একটু স্বস্তি বোধ করলাম, কারণ আমি এখন আমার পাড়ায় ঢুকে পড়েছি। সামনে থেকে লোকটি আবার বলল, বাবু এডি ব্লক তো এসে গেছে, আপনি কোথায় নামবেন? আমি ডান হাতের একদম প্রথম আঙ্গুলটি তুলে বেশ উৎফুল্লতার সাথেই বললাম, ওই যে সামনে বাঁ দিকে গলিটা ঢুকছে, ওই গলি দিয়ে ঢুকে একদম শেষের বাড়িটা। আমার দেওয়া নির্দেশ মতো লোকটিও গাড়ি নিয়ে গলিতে ঢুকে এগুতে লাগলো। বাড়ির সামনে আসতেই মনটা ভীষণভাবে নেচে উঠতে চাইলো। মনে হচ্ছে যেন কত বছর পর বাড়িতে ফিরলাম। আমি লোকটির আবার ধন্যবাদ জানিয়ে যখন ভাড়ার কথা বললাম, লোকটি বেশ অদ্ভুতভাবে হেসে বলল, না বাবু, আমি আপনার কাছ থেকে পয়সা নিতে পারবো না। আমি অবাক হয়ে বললাম, কেন পয়সা নেবেন না কেন? আপনি এতটা পথ আমায় নিয়ে এলেন। লোকটি বলল, না বাবু, আমরা সবাই এক। আপনার বিপদে পাশে থাকতে পেরেছি, আপনাকে ঠিকঠাক করে বাড়িতে পৌঁছে দিতে পেরেছি, ব্যাস এটুকুই যথেষ্ট আমার কাছে। লোকটির কথাগুলি বেশ অবাক করে দিল আমায়। আমি তারপরেও অনেকবার ভাড়ার জন্য জোরাজুরি করছিলাম, কিন্তু সে না নেওয়ার তাকে আবার ধন্যবাদ জানিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। এতক্ষণে খেয়াল করিনি, দেখলাম আমার বাড়ির গেটের সামনে বেশ অনেক লোক জমা রয়েছে। ভেতর থেকে একটা ক্ষীণ কোলাহল শোনা যাচ্ছে। আমি অবাক হয়ে ধীরে ধীরে পায়ে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা এগুতে সেই ভিড়ের মধ্যে থেকে অবনী জেঠুকে দেখতে পেলাম, আমাদের প্রতিবেশী। আমি বেশ কৌতূহলী হয়ে অবনী জেঠুকে প্রশ্ন করলাম, জেঠু কি হয়েছে বলো তো? আমাদের বাড়ির সামনে এত ভিড় কেন? অবনী জেঠু আমার দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিল। প্রশ্নটা আমি বেশ জোরেই করছিলাম, কিন্তু জেঠু কোনো রকম উত্তর দিল না। সেই একই রকম ভাবে দাঁড়িয়ে রইল। আমি আবারও প্রশ্ন করলাম, ও অবনী জেঠু কি হয়েছে বলবে তো? এবারও অবনী জেঠু নির্বিকার। প্রশ্নের উত্তর দেওয়ার তো দূরস্থ আমার দিকে ফিরেও তাকালো না পর্যন্ত। মনে হলো তিনি বোধহয় আমাকে শুনতেই পাননি। আমার ভীষণ রাগ হতে লাগলো। এবার আমি তার গায়ে হাত দিয়ে ডাকতে গেলাম, তবে এবার কিন্তু আমার বুকটা ধড়াস করে উঠল। আমার সারা শরীর উত্তেজনায় থর থর করে কাঁপছে। আমার মনে এক অজানা আশঙ্কা ভিড় করে আসলো, কারণ আমি স্পষ্ট দেখলাম যে আমি অবনী জেঠুকে ছুঁতে গেলাম ঠিকই, কিন্তু ছুঁতে পারলাম না। আমার হাত যেন তার শরীর ভেদ করে শূন্যে চালিত হলো। আমি কিচ্ছু বুঝতে পারলাম না এসব কি হচ্ছে, কেন হচ্ছে। আমি আবারও চেষ্টা করলাম, অনেকবার চেষ্টা করলাম, কিন্তু কোনোবারই অবনী জেঠুকে ছুঁতে পারলাম না। আমার চোখ ঠিক করে কান্না বেরিয়ে আসতে চাইলো। আমি দিশাহীন হয়ে ছুটে ঘরের ভেতর ঢুকে পড়লাম। ঘরের মধ্যে প্রচুর লোক দাঁড়িয়েছিল, কিন্তু তাদের উপস্থিত আমার গতিকে রোধ করতে পারলো না। আমি যেন হাওয়ার মতো তাদের সকলকে ভেদ করে এগিয়ে যেতে লাগলাম। আমার বাড়িতে বসবাস ঘরটাকে এসে দেখি মা তার স্বরে কাঁদছে। কাকিমাও মায়ের পাশাপাশি বসে মাকে ধরে কাঁদছে। বাবাকে দেখলাম ঘরের একটা কোণায় হাতের মধ্যে মুখ গুজে বসে আছে, আর কাকু বাবার কাঁধে একটা হাত রেখে কি যেন বলছে। কাকুর চোখেও জল। মা কাকিমার কান্নার কারণে আমি বুঝতে পারলাম না, আমার মাথায় কিচ্ছু ঢুকছিল না। আমি ছুটে গেলাম মায়ের কাছে। মা কি হয়েছে বলে মায়ের কাঁধে হাত রাখতে গেলাম, কিন্তু অবনী জেঠুর মতোই মাকেও আমি ছুঁতে পারলাম না। মা, কাকিমা, বাবা, কাকু, এমনকি ঘরের উপস্থিত কেউই আমাকে লক্ষ্য করলো না। আমি থম মেরে বসে পড়লাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় একটা টান অনুভব করলাম, কেউ একজন পেছন থেকে আমার জামাটা ধরে টানছে। আমি সচকিচভাবে পেছন ফিরতে দেখে মুন্নি আমার ছোট বোন। মুন্নিকে দেখে আমার দু চোখ কান্নায় ভরে উঠল। হয়তো এই কারণে যে এতগুলো লোকের মাঝে একমাত্র ওই আমাকে দেখতে পাচ্ছে। দেখলাম ও আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে।
ওর সেই চাহনিতে যেন একটা অভিমানী ভূত রয়েছে। আমি মুন্নিকে আনন্দে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু পর মুহূর্তে ভয়ে ঘাটা শিউরে উঠল। আমি পিছিয়ে এলাম সঙ্গে সঙ্গে। এটা কি করে সম্ভব? না, এ হতে পারে না। তুই এখানে কি করে আসলি? তুই তো মুন্নির যখন 10 বছর বয়স তখন ওর ব্রেন টিউমার ধরা পড়ে। বাবা অনেক চেষ্টা করছিল, অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছিল, এমনকি বাইরেও নিয়ে গিয়েছিল চিকিৎসার জন্য, কিন্তু ওকে বাঁচানো যায়নি। মুন্নি আমার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, দাদা শেষমেশ তুইও মা বাবাকে ছেড়ে দিলি, ভেবে দেখলি না এবার মা বাবার কি হবে? আমি ছেড়ে দিলাম মানে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো আমার সব কিছু মনে পড়ে যেতে লাগলো। মনে পড়তে লাগলো কয়েক ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনাটার কথা। বিকেলবেলা আমার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, জন্মদিনের নিমন্ত্রণ। বেশি দূর না, এই শোভাবাজারে। আমি যথারীতি আমার মোটর সাইকেলটা নিয়ে যাই। বন্ধুর জন্মদিনের বলে কথা, তাই প্রয়োজনের থেকে একটু অতিরিক্ত মাদক সেবন করে ফেলেছিলাম। সন্ধ্যা রাত অবধি পার্টি চলার পর যখন আমি ফিরতে যাচ্ছিলাম তখন বাকি বন্ধুরা অনেকবার বারণ করেছিল এই অবস্থায় বেরোতে, কিন্তু আমি শুনিনি। ও কিছু হবে না বলে এক প্রকার জোর করে বেরিয়ে পড়েছিলাম। গঙ্গার ধারের রাস্তাটা দিয়ে তাড়াতে হবে বলে মোটর সাইকেলটা বেশ সজাগে হয়ে গাড়িটা চালাচ্ছিলাম। এতক্ষণ সব ঠিকই ছিল, তবে বিপত্তিটা বাঁধল শোভাবাজার রেল স্টেশনের ক্রস করতেই। রেল স্টেশনটা ছেড়ে কিছু দূর এগোতেই হঠাৎ করে একটা কোথা থেকে কালো বিড়াল দৌড়ে আমার মোটর সাইকেলের চাকার সামনে চলে আসে। আমি বিড়ালটাকে দেখে বেশ দক্ষতার সাথে কোনো রকমের মোটর সাইকেলের হ্যান্ডেলটা বাঁ দিকে ঘুরিয়ে দেই, কিন্তু বুঝলাম যে আমার এতদিনের সঞ্চিত দক্ষতা সেক্ষেত্রে যথেষ্ট ছিল না। অনেক চেষ্টা করেও আমি সামলাতে পারলাম না। সামনেই একটা ল্যাম্পপোস্টের গিয়ে মারলাম সজোকে ধাক্কা, ছিটকে পড়লাম রাস্তার উপরে। মাথায় একটা তীব্র চোট অনুভব করলাম। তারপর আমার আর কিছু মনে নেই। ঘটনাটা মনে পড়তেই আমার ভীষণ হাসি পেয়ে গেল। একা একাই হাসতে লাগলাম। কতক্ষণ হেসেছিলাম জানি না। যখন বাইরে এলাম দেখলাম তখনও ওই হলুদ অ্যাম্বাসেডার আমার গেটের সামনে দাঁড়িয়ে আছে। লোকটাও গাড়িটায় গায়ে হেলান দিয়ে দাঁড়ালো, চোখের নিষ্পলক দৃষ্টি আর ঠোঁটে মৃদু হাসি। আমি তার সামনে যেতেই লোকটি নড়েচড়ে বলল, বলুন বাবু এখন কোথায় যাবেন? আমি একটু হেসে বললাম, শোভাযাত্রার গঙ্গার ঘাট। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।